কর্মচারীদের টাকা আটকে ওখানে বসে উনি আজকে শুনলাম যে উনি নেচেছেন নাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচেছেন। এবং যদি তাতে মুখ্যমন্ত্রীর টনক না নড়ে তাহলে আগামী দিনে সমগ্র পশ্চিমবঙ্গকে অচল করার দিকে আমাদের যেতে হবে। সেই ওনার চেলাচামুন্ডারা বিধানসভা ভাঙচুর করেছে এবং সেই জন্যে ওনাকে 16 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। জেগে ঘুমিয়ে উনি কি করেন, উনি যখন উনি বিপদে পড়েন তখন সংবিধান লঙ্ঘন করেন। প্রকৃত শিক্ষিত মেধাবী লোক তাদের যে পাওনা গণ্ডা আছে, যেটা সংবিধান স্বীকৃত, যেটা সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে, সেইগুলোকে উনি মেরে দেবেন নিজের ক্ষমতা বলে। কারণ সেখানে কোনো কাটমানি নেই, মৃত ভোটাররা বসেছিল, সেই সব তালিকা নিয়ে উনি জিতে বেরিয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে ভোট কিনেছেন। এমনই প্রশাসনের অবস্থা, খুন করে একটা ভিডিও পালিয়েছে, তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না। আমরা বারবার বলেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, সাহস হয়নি। সেই টাকাগুলো কোথায় গেছে? দেশের রাষ্ট্রপতি তিনি পশ্চিমবঙ্গে এলেন, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত নেই। তারপরে তিনি সাফাই দিচ্ছেন যে যতবার আসবে ততবার যেতে হবে কিনা। মুখ্যমন্ত্রীর থেকে এই ধরনের আশা করছেন আপনি? উনি তো সংবিধানে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যদিও ওনার ইতিহাস হচ্ছে যে সেই সংবিধান উনি পড়েছেন আর ওনার চেলাচামুন্ডারা বিধানসভা ভাঙচুর করেছিল এবং সেই জন্যে ওনাকে 16 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। এবং যখন সাংবাদিকরা এখন যখন প্রশ্ন করে যে আপনি তো বিধানসভায় ভাঙচুর চালিয়েছিলেন, তখন উনি বলেন যে আমি ভাঙচুর করিনি, মানে উনি নিজের হাতে ভাঙচুর করেনি। তো এই যে মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতা সর্বক্ষেত্রেই প্রমাণিত হয়ে যাচ্ছে। উনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি অন্য লোককে সংবিধান বোঝান, দেশের প্রধানমন্ত্রীকে বোঝান, দেশের রাষ্ট্রপতিকে বোঝান, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তাকে বোঝান, উনি সকলকে সংবিধান বোঝান। উনি নিজে খালি সংবিধানটা বোঝেন না, মানে বুঝেও না বোঝার ভান। উনি হচ্ছে জেগে ঘুমোন আর কি। জেগে ঘুমিয়ে উনি কি করেন, উনি যখন উনি বিপদে পড়েন তখন সংবিধান লঙ্ঘন করেন। এখন যদি উনি রাষ্ট্রপতিকে ওখানে মর্যাদা দিতেন, সাংবিধানিক মর্যাদা দিতেন, তাহলে ওনার যেসব চেলাচামুন্ডা কবি সাহিত্যিক যারা আছে ওনার চারদিকে ঘুরে বেড়াচ্ছে, যাদের লেখা পড়ে, কবিতা পড়ে বা তাদের সেই গায়কদের গান শুনে বাঙালি জাতিটা আজকে চোর, মাতাল আর ভিখিরিতে পরিণত হয়েছে, যেসব সাহিত্যিক আর গায়কদের কল্যাণে, সেই সব সাহিত্যিকদের তো ওনাকে বিপ্লবীয়ানা দেখাতে হবে। উনি আন্দোলন লগ্নে ওনার জন্ম, বিপ্লবীয়ানা দেখানোর জন্য দেখো আমি রাষ্ট্রপতিকে আমি অস্বীকার করছি, অথচ সেই রাষ্ট্রের সব সুযোগ সুবিধে, সিকিউরিটি, উনি তো মমতা ব্যানার্জি হিসেবে সেই সিকিউরিটি পান না। এই যে পুলিশ আজকে আটকাচ্ছে, ওর ধারে কাছে কেউ যেতে দিচ্ছে না, উনি মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে। উনি যদি ওরকম রাজনৈতিক নেতা হতো, শুধু রাজনৈতিক নেতা, বিরোধী নেত্রী হতো, দিত না তো সেই সিকিউরিটি। তাহলে উনি রাষ্ট্রের জনগণের করের পয়সায় এইসব সিকিউরিটি নেবেন, আবার ওই রাষ্ট্রপতিকে বলবেন যে বারবার যেতে হবে কিনা। এই যে নির্লজ্জতা, এই যে ভণ্ডামি, এই ভণ্ডামি পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে এবং উনি সেটা বুঝতে পেরে আরও বেশি বেশি করে নাটক শুরু করেছেন। আবার ডিএর দিকে যদি আমরা দেখি, ডিএর মধ্যে কর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য যে এফিডেভিট জমা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এই যে বিভেদ সৃষ্টি করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তো নতুন কিছু নয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে কতটা কার্যকর হবে তার এই চাল? উনি তো কাউকেই দেবেন না। এই যে বিভেদ সৃষ্টি করার কথা বলছেন, এটা হচ্ছে এখন এই ভোটের আগে বাঁচার চেষ্টা। কিন্তু ওনার মানসিকতা হচ্ছে, উনি পলিটিক্যাল কেরিয়ার শুরু করেছিল একটা ভুয়ো ডক্টরেট ডিগ্রি দিয়ে, যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি বলে পৃথিবীতে কিছু ছিল না। তো সুতরাং ওনার ইচ্ছে ছিল যে খুব ভালো ডক্টরেট ডিগ্রি নিয়ে দেশের মানুষকে বোকা বানাবেন, পশ্চিমবঙ্গের মানুষকে, যে অন্য যারা মুখ্যমন্ত্রী ছিল উনিও তাদের থেকে কম কিছু নয়। এবং পাশাপাশি উনি একজন কবি সাহিত্যিক, এপাং ওপাং ঝপাং কবিতা লিখেছে। ওনার এক চাটুকর কবি, সে আবার বলেছে ওগুলো নাকি সুকুমার রায়ের কবিতার মতো অর্থবহ। তো এইসব করে তারপরে উনি এই যে ভুয়ো ডিগ্রিধারী তিনি যখন দেখলেন যে সেটা লোকে জেনে গেছে, তখন তিনি কি করবেন, যে যারা প্রকৃত শিক্ষিত মেধাবী লোক তাদের যে পাওনা গণ্ডা আছে, যেটা সংবিধান স্বীকৃত, যেটা সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে, সেইগুলোকে উনি মেরে দেবেন নিজের ক্ষমতা বলে। কারণ সেখানে কোনো কাটমানি নেই এবং উনি হচ্ছে এই শিক্ষিত মেধাবী মানুষদের ঘৃণা করে, কারণ ওনার সেই মেধাব নেই। উনি নিজে, আমরা যে চাকরি মানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, সেই পরীক্ষায় উনি জীবনে বসলে পাস করতে পারবেন না, আমি লিখে দিচ্ছি। এবং ওনার মন্ত্রিসভার 99% সেই যোগ্যতা নেই। কিন্তু তারা এই সমস্ত ভোটের কায়দা কানুন করে, এই যে SIR হচ্ছে, কোনো রকম মৃত ভোটাররা বসেছিল, সেই সব তালিকা নিয়ে উনি জিতে বেরিয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে ভোট কিনেছেন।
ডিএম, তারপরে এসডিও, বিডিও, তাদের সমস্ত, একজন বিডিও জানেন আপনারা, সে আবার নিজেকে বলতো দাবাং বিডিও, প্রশান্ত বর্মন, 0 পেয়েছিল বিসিএস পরীক্ষায়। সেই প্রশান্ত বর্মন সে খুন করে পালিয়েছে, এমনই প্রশাসনের অবস্থা, খুন করে একটা বিডিও পালিয়েছে, তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না। এই যে উনি প্রশাসনে যে নৈতিক অবক্ষয় ঘটিয়েছেন এবং এই সব লোকেদের দিয়ে কাজ চালাচ্ছেন, সে তো প্রকৃত মেধাবী লোকেদের কখনো সহ্য করতে পারবে না। আমরা যারা এই কণ্ঠ তুলে ধরেছি 1136 দিন ধরে বসে আছি, আমাদের চোর ডাকাত বলেছে, ডাকাতের সর্দার বলেছে, এখন দেখা যাচ্ছে উনি নিজে চোর ডাকাত, আমাদের ডিএর টাকা চুরি করেছে। একবার গিয়ে ওই সুপ্রিম কোর্টে বলেছে যে টাকা দেওয়ার মতো আছে, 25% টাকা, 10,000 কোটি টাকা আছে, কিন্তু সেটা আমি কোর্টে জমা রাখছি, কর্মচারীদের দেবো না। তো ভাবুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার কর্মচারীদের বিশ্বাস করে না, কাউকেই বিশ্বাস করে না। এই ধরনের যারা অসামাজিক কাজকর্ম করে, যারা দুষ্কৃতী, তারা আসলে কাউকে বিশ্বাস করে না, উনিও কাউকে বিশ্বাস করে না, খালি ক্ষমতাই উনি ধরে রাখতে চান। তো এই জায়গা থেকে যখন উনি এর আগে 6 বার থাপ্পড় খেয়েছেন, গাল লাল হয়ে গেছে ওই ডিএর ব্যাপারে, স্যাট বলুন, হাইকোর্ট বলুন, 6টা থাপ্পড় খেয়ে গাল লাল হয়েছে ওনার, তাতেও হচ্ছে না, উনি আরও গাল লাল করতে চান। কেন গাল লাল করতে চান জানি না, সেটা কিসের ওনার তার প্রতি আকর্ষণ, কিন্তু উনি আরও গাল লাল করতে চান বলে আবার সুপ্রিম কোর্টে দৌড়েছে, আবার উনি চর খাবেন, আবার ওখানে চর খাবেন। কিন্তু যার যেই দোকান কাটা, যে সে তো রাস্তার মাঝখান দিয়ে চলে, এখন দেখুন ওইখানে কর্মচারীদের টাকা আটকে ওখানে বসে উনি, আজকে শুনলাম যে উনি নেচেছেন নাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচেছেন। আর ওই যুবশ্রীর যে ভাতা, যেটা 2013 সালে চালু করে আবার বন্ধ করে দিয়েছিল, চালাতে পারেনি, ওই ভোটের মুখে চালু করে আবার বন্ধ করে দিয়েছে, এবারেও ঠিক তাই হবে। এবং সেটাকে বারবার এগিয়ে নিয়ে আসছে। প্রথমে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তারপরে সেখান থেকে চলে এলো এপ্রিল মাস, আবার শুনলাম কাল থেকেই নাকি টাকা দেবে, ইমিডিয়েট টাকা দিচ্ছে। অথচ হ্যাঁ, সুপ্রিম কোর্ট বলেছিল ডিএ ইমিডিয়েট, উনি সেই ইমিডিয়েটটা যুবশ্রী বেকারদের জন্য বলেছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে হ্যাঁ হুজুর আমি তো মেনেছি, আমি বেকারদের যুবশ্রী দিয়েছি। এই যে নষ্টামো, এই যে ভণ্ডামো, এই উনি ভয় পেয়েছেন বলেই এই জিনিসগুলো করছেন এবং এই বেকার ভাতাকে এগিয়ে নিয়ে আসছেন। লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছে, সেই টাকার হিসেব কোথায়? 12 থেকে 14 বছর আগে এই মহার্ঘ ভাতার দেওয়ার টাকা উনি পেয়ে গেছেন। আমরা বারবার বলেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, সাহস হয়নি। সেই টাকাগুলো কোথায় গেছে? সেই টাকা, আজকে টাকা নেই বলছে, মিথ্যে কথা সম্পূর্ণভাবে বলে যাচ্ছে। কর্মচারীদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষকদের 60% টাকা দেয়, বারবার বলেছে। তো সেই টাকাগুলো বের করুন, সেই টাকাগুলো বের না করে শুধু ভোট বৈতরণী। আর সরকারি কর্মচারী পেনশনারদের সংখ্যাটাও কম নয়, মনে রাখবেন এই রাজ্যে 15 লক্ষ সরকারি কর্মচারী, পেনশনার ইত্যাদি মিলে 15 লক্ষ আছে, তাদের হাতেও আরও প্রায় 70 লক্ষ ভোট আছে। সুতরাং উনি যে অঙ্ক করছেন, সেই অঙ্ক ভবিষ্যতে যে পাল্টে যাবে না, একথা কেউ বলতে পারবে না। আপনি পেনশনারদের কথা বললেন, এই আগত যে 13ই মার্চের ধর্মঘট, সেই 13ই মার্চ ধর্মঘটে এই পেনশনারদের ভূমিকা কীভাবে দেখতে চান আপনি? পেনশনারদের, আমি নিজে একজন পেনশনার, আমি সেই জন্যে পশ্চিমবঙ্গের সমস্ত পেনশনার, শিক্ষক বা কর্মচারী যারা পেনশন পান, প্রথম কথা হচ্ছে যে পেনশনটা আপনি নিজের টাকায় পান। এই যে মুখ্যমন্ত্রী বলে মাঝে মাঝে যে আমি পেনশন দিচ্ছি, অন্য সব রাজ্য নাকি পেনশন বন্ধ করে দিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আমরা বারবার বলেছি, কারণ পেনশন হচ্ছে আপনার যে জিপি ফান্ডে টাকা কেটে রাখা হয়, সেই টাকা পেনশন ফান্ডে রেখে সেই টাকা সরকার বাজারে খাটায় এবং তার থেকে আপনাকে পেনশন দেয়। এটা সরকারের কোনো কৃতিত্ব নেই। আপনি যদি 500 টাকা দিয়ে আপনার বাড়িতে একজন দৈনিক ওই যে মিস্ত্রি কাজে কাউকে লাগান, আপনি কি তার 500 টাকা থেকে মিনিমাম 30 টাকা কেটে রাখতে পারেন? রাখতে পারেন না, তাকে 500 টাকাই দিতে হয়। কিন্তু আপনি যখন চাকরিতে ঢুকছেন, আপনার যদি 1000 টাকা মাইনে হয়, 60 টাকা আপনাকে কাটাতেই হবে। এই টাকাগুলো সারা জীবন জমে জমে আপনার পেনশনে পরিণত হয়। তো সুতরাং মুখ্যমন্ত্রী কিছু দয়া করে পেনশন পায় না, ওনারা বরঞ্চ যে এমএলএ, এমপি, মন্ত্রীরা যে পেনশনটা পায়, এটা হচ্ছে জনগণের করের টাকা। এই পেনশন পাওয়ার ওদের কোনো অধিকার নেই, ওদের নিজেদের কোনো টাকাও নেই। তো সুতরাং পেনশনারদের যদি আত্মমর্যাদা থাকে, তাহলে তারা, আবেদন করব তাদের কাছে যে নিজেরা আসুন, পারলে পরিবার পরিজন নিয়ে
প্রত্যেকটা সরকারি অফিসের সামনে আপনারা এসে যেভাবে ব্যাংকের কর্মচারীরা আমরা দেখি যে তারা যেদিন ধর্মঘট ডাকে সেখানে তারা এসে সামনে ব্যাংকের ব্রাঞ্চের সামনে বসে ওই ব্রাঞ্চ বন্ধ করে দেয়, ঠিক একইভাবে আপনারা আসুন। আপনাদের তো আর ট্রান্সফারেরও ভয় নেই, চাকরি যাওয়ারও ভয় নেই, তো আপনারা এসে অন্তত সেই ভূমিকাটুকু পেনশনার হিসেবে পালন করুন। এটা আমি হাতজোড় করে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এবং সরকারি অফিস যদি বন্ধ করতে পারেন তবেই এই সরকার চাপে পড়বে, এবং সামনে নির্বাচন আছে, নির্বাচনের কাজ যদি বন্ধ করা যায় তবেই সরকার চাপে পড়বে, এবং সেখানে পেনশনার এবং তার পরিবার যারা রয়েছে আর কি, প্রায় 8 থেকে 10 লক্ষ পেনশনার আছে, তারা যদি রাস্তায় নামেন তাহলে এই সরকারকে, তাদের মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টের আদেশকে মানছে না, সেটা নিয়ে ছেলে খেলা করছে, ডিসেম্বর মাস অবধি আবার টেনে নিয়ে যাচ্ছে, আর ওই যে শিক্ষক আর কর্মচারীদের মধ্যে যে বিভাজন করছে, এটাও একটা খেলা। আসলে উনি কাউকে দেবেন না বলেই এইটা খেলা করে সবার মধ্যে সবাইকে লড়িয়ে দিতে চাইছেন। ওনার এই ফাঁদে আপনারা পা দেবেন না। 13ই মার্চ ধর্মঘট সর্বাত্মক সফল করুন, এবং যদি তাতে মুখ্যমন্ত্রীর টনক না নড়ে তাহলে আগামী দিনে সমগ্র পশ্চিমবঙ্গকে অচল করার দিকে আমাদের যেতে হবে, সেই মানসিক প্রস্তুতি নিন।